কিছু মৃত্যুর তদন্ত করা যায় না, তদন্ত করলেই বেরিয়ে আসে অস্বাভাবিক সব জিনিস যার কোনো ব্যাখ্যা হয় না। প্রতি রাতেই একজন করে মারা যাচ্ছে। এসব মৃত্যুকে খুন প্রমাণিত করা যায় না, শুধুই অবাক হওয়া যায়। আজকের গল্পটা দুই ভাইকে নিয়ে যারা আমেরিকার FBI অফিসার, আর তাদের এমন কিছু অদ্ভুতুরে খুনের তদন্ত করতে হয় যার ভিতরে আছে অলৌকিকতা আর ভয়। তাহলে চলুন আর স্কিপ না করে এমন কিছু অস্বাভাবিক খুনের তদন্ত করা যাক। গল্পের শুরুতেই দেখা যায় হটডগ খাওয়ার একটা কম্পিটিশন হচ্ছে। ভটকু ভটকু সব খাদকের দল গপগপিয়ে হটডগ খাচ্ছে। 1 মিনিটের মধ্যে যে যত বেশি হটডগ খেতে পারবে তাকেই বিজয়ী ঘোষণা করা হবে। এখানে সবচেয়ে ভটকু খাদকটা এই কম্পিটিশনে জিতে যায়। সে পুরস্কার হিসাবে $1000 পায়। ভটকুটা খেলা শেষে খুশি মনে গাড়িতে উঠে বাড়ি ফিরে যাচ্ছিল। তখনই সে একটা আওয়াজ শুনতে পায়, কিন্তু সে আশেপাশে কাউকে দেখে না। হঠাৎ তার গাড়ির পিছনের সিটে একজনকে দেখা যায়। মুহূর্তের মধ্যেই মোটাগোটা স্বাস্থ্যবান মানুষটা চোষা আমের মতো শুকিয়ে কঙ্কাল হয়ে যায়। এরপর সিন শিফট হয়। FBI অফিসে একজন সিনিয়র অফিসারকে দেখা যায়। তার নাম ডিন। সে তার ল্যাপটপে একটা নতুন কেস নিয়ে রিসার্চ করছে। তখন এখানে ডিনের ভাই স্যাম আসে। স্যামও একজন FBI অফিসার। ডিন গতরাতে ঘুমাতে পারেনি, কারণ মাঝরাতে একটা নতুন কেস এসেছে যেটা সে কোনোভাবেই মেলাতে পারছে না। আর এটাই গতরাতের সেই ভুটকুটার মার্ডার কেস। ডিন এই পুরো বিষয়টা স্যামকে জানায় যে 300 কেজির ভুটকুটা হটডগ খাওয়ার প্রতিযোগিতায় জিতে গাড়িতে উঠে, কিন্তু সে বাড়িতে না ফিরে সেখানেই বসে থাকে। কয়েক ঘন্টা পর গাড়িতে তার লাশ পাওয়া যায়। সে শুকিয়ে কঙ্কাল হয়ে গেছে। স্যামও এসব দেখে অবাক হয়ে যায়। এরপর যখন তার পোস্টমর্টেম রিপোর্ট আসে, তখন জানা যায় তার শরীর থেকে সব চর্বি গায়েব হওয়ায় হার্ট অ্যাটাক করে সে মারা গেছে। কিন্তু মেডিকেল সায়েন্সে আজ পর্যন্ত এমন কোনো রোগ পাওয়া যায়নি। সাধারণত মানুষের শরীরে বেশি চর্বি জমলে সে হার্ট অ্যাটাকে মারা যায়, কিন্তু তার ক্ষেত্রে সম্পূর্ণ উল্টো ঘটনা ঘটে। অন্যদিকে আমরা ক্যাসি নামের একটা টিনেজার মেয়েকে দেখি। সে রাতে তার নতুন ফোন থেকে সেলফি তুলছে। ক্যাসির বাবা নেই, আর তার মায়ের নাইট ডিউটি থাকায় তাদের বাড়িতে ক্যাসি ছাড়া আর কেউ নেই। হঠাৎ ক্যাসি তার রুমের বাইরে একটা আওয়াজ শুনতে পায়, কিন্তু সে বাইরে এসে দেখে এখানে কেউ নেই। ক্যাসির একটু অস্বস্তি হয়, তাই সে তার ঘরের দরজা বন্ধ করে দেয় আর আবারও নিজের ছবি তুলতে শুরু করে। কিন্তু যখন সে তার গ্যালারিতে ঢুকে ছবিগুলো দেখে, তখন সে এসব ছবিতে তার পিছনে ঝলসানো মুখের আত্মাকে দেখে, যার কোনো চোখ, নাক, মুখ কিছুই নেই। ক্যাসি খুব ভয়ে ভয়ে পিছনে ফিরতেই সেই আত্মাটাকে দেখে। তখনই গোটা বাড়ির ইলেকট্রিসিটি চলে যায়, কিন্তু ঘরের দরজা তো বন্ধ ছিল। তাহলে সে কিভাবে আসলো? ক্যাসি দ্রুত আলমারির ভিতর লুকিয়ে পড়ে। সে ইমার্জেন্সি নাম্বারে কল করে পুলিশকে জানায় যে কেউ একজন আমার ঘরে ঢুকে গেছে। পুলিশ ক্যাসির কাছে তার বাড়ির ঠিকানা জানতে চাইলে ক্যাসি আর কিছুই বলতে পারে না, কারণ তখন তার পিছনে একটা ছুরি দেখা যায়। আলমারির বাইরে গল গল করে ক্যাসির রক্ত বেরিয়ে আসে। ক্যাসিকে গলা কেটে হত্যা করা হয়েছে। এরপর FBI থেকে ডিন এবং স্যামের উপর আরো একটা কেস দিয়ে দেয়। এটাই ক্যাসির মার্ডার কেস। দুই ভাই মিলে ক্যাসির বাড়িতে যায়। ক্যাসির মা কান্নায় ভেঙে পড়েন, কারণ গত 2 দিন আগে ক্যাসি মারা গেছে। কিন্তু পুলিশ তার কেসটা সিরিয়াস মনে করেনি। ক্যাসির মৃত্যুর তদন্ত সেভাবে করা হয়নি। তবে ক্যাসির মা মনে করেন যে এটা কোনো সাধারণ মৃত্যু নয়, তাই তিনি এক প্যারানর্মাল ইনভেস্টিগেটর, অর্থাৎ যারা ভূত বা আত্মা নিয়ে গবেষণা করে তাদেরকে খবর দিয়েছেন, যারা ক্যাসির এই ভুতুড়ে হত্যার তদন্ত করবে। এই ভূত গবেষকদের একজনের নাম হ্যারি, আরেকজনের নাম এড। তারা একটা রেস্টুরেন্টে খাবার খাচ্ছে। এমন সময় এখানে ডিন এবং স্যাম চলে আসে। তারা হ্যারি আর এডের সাথে পরিচিত হয় আর ক্যাসির কেসটা নিয়ে আলোচনা করে। ডিন তাদেরকে এই কেস নিয়ে ইনভেস্টিগেট করতে নিষেধ করে, কারণ এখন ক্যাসির কেসটা FBI এর আন্ডারে। তখন একজন ওয়েটার তাদের কফি সার্ভ করতে আসে। আলোচনার এক ফাঁকে হ্যারি ডিন এবং স্যামকে জানায় যে ক্যাসিকে কোনো সাধারণ মানুষ মারেনি, তাকে এক আরবান লেজেন্ড মেরেছে। তবে ডিন বা স্যাম কেউ জানে না যে আরবান লেজেন্ড কি। বাড়িতে ফিরে স্যাম এই আরবান লেজেন্ড নিয়ে একটু রিসার্চ করলেই জানতে পারে যে এটা এক প্রকার অশরীরী, যারা সাধারণ কিলারের মতোই মানুষকে হত্যা করে। হলিউডের হ্যালোইন মুভিতে এমনই এক আরবান লেজেন্ডকে দেখা গেছিল।
আপনারা চাইলে আমি সেই মুভিটাও রিক্যাপ করব। তো আরবান লেজেন্ড নিয়ে রিসার্চ করতে করতে স্যাম দেখে যে এড এবং হ্যারি এই আরবান লেজেন্ড নিয়ে একটা ওয়েবসাইট বানিয়েছে, যেটার নাম থিন ম্যান রিভিল। এর আগেও অনেকে এই থিন ম্যান নামক ভূতের শিকার হয়েছে। সব ভুক্তভোগী লোকেরা তাদের এক্সপেরিয়েন্স শেয়ার করেছে। এখানে একজন ভুক্তভোগীর শেয়ার করা একটা ছবিতে স্যাম মুখ চোখবিহীন থিন ম্যানকে দেখে, যা অবিকল কেসির সেলফিতে থাকা ভূতের মতো দেখতে। স্যাম যদিও বিশ্বাস করতে চায় না যে এটা কোনো ভূতের কাজ, কিন্তু এত মানুষের গল্প কিভাবে বানানো হয়। পুরো পৃথিবীর অনেক জায়গায় এই থিন ম্যানকে দেখা গেছে। এটাতে স্যামের মনে ভয় কাজ করতে থাকে। তবে ডিনের মতে ইন্টারনেটের কিছুই সত্যি নয়। সে বলে এগুলো নিশ্চয়ই হ্যারি এবং অ্যাড তাদের ফেক অ্যাকাউন্ট থেকে করেছে। ডিনের মতে দরজা বন্ধ আছে বলেই এটা কোনো ভুতুরে ব্যাপার হতে পারে না। এটা নিশ্চয়ই কোনো সিরিয়াল কিলারের কাজ, যে একে একে সবাইকে মারছে। স্যাম ডিনকে জিজ্ঞাসা করে, তাহলে তুমি এখন কিভাবে তদন্ত করবে? ডিন তখন আশেপাশের এমন ভুতুরে কেসগুলো নিয়ে রিসার্চ করে, যেন সেগুলো থেকে সে কিছু ক্লু বের করতে পারে। এদিকে স্যাম এসব কেস নিয়ে চিন্তায় পড়ে যায়। ডিন রিসার্চ করে দেখে যে এমন ভুতুরে কেস আরো 3টা আছে, কিন্তু কোনোটাই ক্যাসির কেসের সাথে মেলে না। স্যাম অনলাইনে ঘাটাঘাটি করে থিনম্যানের অনেক ছবি পায়, কিন্তু তার বেশিরভাগ ছবি নকল থিনম্যানের। তবে কেসির ফোনে তোলা ছবিটার মতো থিনম্যানের এত স্পষ্ট ছবি কোথাও পাওয়া যায় না। এমন সময় স্যামের মাথায় আসে যে কেসি তার ফোন থেকে সেলফি তোলার কিছুক্ষণের মধ্যেই মারা গেছে। তাহলে তার এই ছবিগুলো অনলাইনে কিভাবে ভাইরাল হলো? ছবিগুলো কে পোস্ট করলো? স্যাম এটা ডিনকে বললে ডিন দ্রুত আইপি ট্র্যাক করে জানতে পারে যে একটা গ্রুপ থেকে এই ছবি পোস্ট করা হয়েছে, যে গ্রুপের নাম থিনম্যান ফ্যান ফোরাম। ভাবা যায় ভূতেরও নাকি ফ্যান ফলোয়ার আছে। এটা ভেবে ডিন অবাক হয়ে যায়। তাই এখন অন্তত তারা এটুকু শিওর যে এটা কোনো মানুষের কাজ, এর পিছনে কোনো অশরীরীর হাত নেই। এরপর তারা 2 ভাই পুলিশ স্টেশনে যায়। এখানে অফিসার টমের সাথে তাদের দেখা হয়। অফিসার টম তাদেরকে ক্যাসির মার্ডারের কেসের সাথে জড়িত সবকিছু দিয়ে দেয়। স্যাম লক্ষ্য করে ক্যাসির ফোনের একটা কোণা ফাটা আছে, কিন্তু ক্যাসির ফোনটা একেবারে নতুন ছিল। অফিসার বলে যে হয়তো এটা কারোর হাত থেকে পড়ে গেছে। টম তাদেরকে জানায় যে ক্যাসি সেদিন রাত 11:59 মানে প্রায় 12টার সময় পুলিশ স্টেশনে ইমার্জেন্সি নাম্বারে কল করেছিল। স্যাম তখন ডিনকে বলে যে কেসির সাথে থিনম্যানের যেই সেলফিটা ভাইরাল হয়েছে সেটা এই ফোন থেকেই পোস্ট করা হয়েছে। তবে সময়টা রাত 2টা। থিনম্যান নিশ্চয়ই কেসিকে হত্যা করে তার বাড়িতে 2 ঘন্টা বসেছিল না। তাহলে কে তার এই ছবি পোস্ট করেছে? অন্যদিকে এড এবং হ্যারি ডিনের নিষেধ না মেনে ক্যাসির বাড়িতে চলে আসে, আর তাদের ডকুমেন্টারি ভিডিওর জন্য ক্যাসির রুমের ভিডিও করে। রাতে মিস্টার ট্রেকে তার রেস্টুরেন্টে কাজ করতে দেখা যায়। অনেক রাত হয়ে যাওয়ায় রেস্টুরেন্টে কাজ করা সকল স্টাফরা বাড়িতে চলে গেছে। এটাই সেই রেস্টুরেন্ট যেখানে ডিন এবং স্যাম হ্যারি আর এডের সাথে ক্যাসির কেসটা নিয়ে আলোচনা করতে এসেছিল। তো রেস্টুরেন্টে ট্রে একাই তার সব কাজ করছে। এমন সময় বাইরে থেকে কেউ দরজায় নক করে। ট্রে জানালায় উকি দিয়ে দেখতে যায় কে এসেছে, কিন্তু সে আশেপাশে কাউকে দেখতে না পেয়ে আবারও কাজ করতে শুরু করে। তখনই আবারও দরজায় নক করার শব্দ আসে। ট্রের এবার একটু সন্দেহ হয়। সে সিসি ক্যামেরার ফুটেজগুলো দেখতে থাকে। তখন সে বাইরে এক অশরীরীর উপস্থিতি টের পায়। সাথে সাথে রেস্টুরেন্টের ভিতরের ফুটেজে ট্রের পিছনে থিনম্যানকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ট্রে পিছন ফিরতেই থিনম্যান তার গলা কেটে দেয়। সকালে ডিন এবং স্যাম এখানে আসতেই অফিসার টমকে দেখে। অফিসার তাদের সবটা খুলে বলে। এড এবং হ্যারি আগে থেকেই এখানে এসে তাদের অভিযান চালাচ্ছে। ডিন হ্যারিকে আবারও হুমকি দেয় তারা যেন এই কেস থেকে দূরে থাকে, কিন্তু হ্যারি আর এড ডিনের মুখের উপর বলে যে থিনম্যান সম্পর্কে তারা বেশি জানে, তাই তারা এটা নিয়ে একটা ডকুমেন্টারি বানাবে। তারা সবাই মিলে সিসি ক্যামেরার ফুটেজগুলো দেখে। অফিসার টম জানায় আগের বারের মতো এবারও রেস্টুরেন্ট ভিতর থেকে লক করা ছিল। এসব দেখে এডকে একটু ভয় পেতে দেখা যায়। হ্যারির মনে হয় থিনম্যান জঙ্গলে থাকে, তাই সে ক্যামেরা হাতে থিনম্যানের খোঁজে জঙ্গলে চলে যায়। কিন্তু এড হ্যারিকে বলে যে আমার মনে হয় এসব কিছু বাদ দিয়ে এখন এই সব দায়িত্ব FBI এর উপর ছেড়ে দেওয়া উচিত। এটা শুনে হ্যারি ভীষণ রেগে যায়। এদিকে ডিন এবং স্যামের রুমে কেউ নক করে। ডিন দরজা খুললে দেখে এটা এড। এড তাদের আরো বলে যে
মূলত এসবের আগে থিনম্যান বলে কিছুই ছিল না। এই সব কিছুই এডের বানানো গল্প ছিল, যেগুলো সে সামান্য কিছু জনপ্রিয়তার আশায় তার ওয়েবসাইটে শেয়ার করেছিল। আর থিনম্যান চরিত্রটা এড বিভিন্ন ফটো এডিটর দিয়ে তৈরি করেছিল। কিন্তু আজ যখন সে সিসি ক্যামেরার ফুটেজে সত্যিকারের থিনম্যানকে দেখেছে, তখন সে প্রচণ্ড ভয় পেয়ে গেছে। এসব শুনে আমার কিছু কথা মনে পড়ে গেল। বেশ কিছুদিন যাবৎ কিছু বিটিং বা জোয়ার অ্যাপ প্রমোট করতে আমাকে স্পন্সরশিপের অফার দেওয়া হচ্ছে, কিন্তু আমি কখনোই এসব স্ক্যামের সাথে জড়িত কিছু প্রমোট করব না। যারা ভালো এবং অথেন্টিক কিছু প্রমোট করতে চান, কেবল তারাই মেল করবেন। তো এখন এর চাই FBI যেন হ্যারিকে সাহায্য করে, কারণ এইসব কিছুই হ্যারি জানে না। ওদিকে হ্যারিকে দেখা যায় সে গভীর জঙ্গলে ঘুরে ঘুরে ভিডিও করছে আর থিনম্যানকে খুঁজছে। তখন একটা গাছের আড়ালে থিনম্যানকে দেখা যায়। হঠাৎ হ্যারি তার পিছনে একটা আওয়াজ পায়। সে পিছন ফিরতেই থিনম্যানকে দেখে। থিনম্যান এবার হ্যারির পেটে একটা পোঁচ দেয়। হ্যারি ভয় পেয়ে এক লাথিতে তাকে সরিয়ে দৌড়ে পালাতে থাকে। এরই মধ্যে ডিন আর স্যাম এডকে নিয়ে জঙ্গলে চলে আসে। স্যাম হ্যারির এই অবস্থা দেখে থিনম্যানকে ছেড়ে আগে হ্যারির চিকিৎসায় ব্যস্ত হয়ে পড়ে। আর ডিন আশেপাশের সবকিছু খুব ভালোভাবে দেখে জানায় যে পাশেই একটা গাড়ির টায়ারের দাগ আছে। টায়ারের দাগটা একেবারেই নতুন, হতে পারে এটাই কিলারের গাড়ি। ডিন দাগটার ছবি তুলে রেখেছে। হ্যারি বলে, আমাকে থিনম্যান অ্যাটাক করেছে, ভূত নিশ্চয়ই গাড়িতে করে মারতে আসবে না। এড হ্যারিকে সব সত্যি বললে হ্যারি তো এডের উপর ভীষণ ক্ষেপে যায়, কারণ আরেকটু হলেই হ্যারি মারা যেতে পারত। হ্যারি এডকে বলে, আমি এখনো বিয়ে করতে পারলাম না, আমি মরে গেলে আমার হবু বউয়ের কি হতো? স্যাম হ্যারিকে শান্ত করে। তখন ডিন স্যামকে বলে যে সে টায়ারের দাগটা নিয়ে রিসার্চ করেছে। অফিসার টম তাকে জানিয়েছে এই টায়ারটা একটা পুরাতন মডেলের গাড়ির টায়ার, যেই গাড়ি গোটা শহরে একটাই আছে। গাড়িটা রজার নামের কোনো এক ব্যক্তির, তার ঠিকানাও পাওয়া গেছে। স্যাম আর ডিন সেই ঠিকানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এখানে পৌঁছালে তারা অফিসার টমকে দেখে সে আগে থেকেই লোকেশনে পৌঁছে গেছে। স্যাম দরজার লক ভাঙতে গেলে দেখে দরজা আগে থেকেই খোলা আছে। এরপর তারা দুজনে ভিতরে ঢুকতেই যাবে, তখনই অফিসার টম তাদের পিছন থেকে ইলেকট্রিক শক দিয়ে অজ্ঞান করে দেয়। যখন তাদের জ্ঞান ফিরে তখন তারা দেখে তাদেরকে একটা চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। অফিসার টম ক্যামেরা আর লাইট জ্বালিয়ে সব রেডি করছে। ডিন বলে, তুমি তাহলে থিনম্যান? তোমার এই এত বিশাল দেহ নিয়ে কিভাবে থিনম্যান হও? তখনই এখানে আসল থিনম্যান এসে হাজির হয়। এরপর সে তার মাস্ক খুলে ফেলে। স্যাম বলে, আমি তোমাকে আগেও দেখেছি, তুমি তো ট্রের রেস্টুরেন্টের ওয়েটার যে আমাদেরকে কফি সার্ভ করেছিলে। তুমি তোমার মালিককে মেরে ফেলেছ, কিন্তু ক্যাসি ওই নিষ্পাপ মেয়েটাকে কেন মারলে? ও তোমার কি ক্ষতি করেছে? তখন এই থিনম্যান নামক ওয়েটারটা বলে যে ক্যাসি তার প্রপোজাল রিজেক্ট করে অন্য কারোর সাথে রিলেশনে জড়িয়েছিল, আর এই ওয়েটারের নামই রজার। সে আসলে একটা সাইকো কিলার, আর অফিসার টম তার সহযোগী। কেসির সাথে থিনম্যানের ভাইরাল হওয়া ছবিটা কেসির ফোন থেকে অফিসার টমই পোস্ট করেছিল। আর এখন তারা ভিডিও করছে, কারণ তারা ডিন এবং স্যামকেও মেরে ফেলবে। থিনম্যান ডিনকে মারার জন্য হাতে ছুরি নিতেই বাইরে একটা কিছু ভাঙার শব্দ হয়। তাই থিনম্যান ডিন এবং স্যামের মুখে টেপ লাগিয়ে বাইরে কি হচ্ছে সেটা দেখতে যায়। এদিকে এখানে হ্যারি এবং এড চলে এসেছে। ডিন আর স্যাম যখন এখানকার ঠিকানা নিয়ে কথা বলছিল, তখনই এড তাদের কথা শুনে নিয়েছিল। এদিকে হ্যারির সামনে হঠাৎ করেই থিনম্যান চলে আসে। হ্যারি কিছু বুঝে ওঠার আগেই থিনম্যান তার দুই পায়ের মাঝে লাথি দেয়, আর হ্যারি ব্যথায় কুঁকড়ে যেতেই থিনম্যান তার গলায় ছুরি ধরে। এমন সময় থিনম্যানের পিছন থেকে এড তার মাথায় বন্দুক ঠেকিয়ে ধরে। সে থিনম্যানকে বলে, তোমার গেম ওভার। কিন্তু অফিসার টম এডের মাথার পিছনে আঘাত করে এডকে গান পয়েন্টে আনে। যখন তারা দুজন এড এবং হ্যারিকে নিয়ে ভিতরে আসে, তখন দেখে ডিন আর স্যাম তাদের হাত পা খুলে পালিয়েছে। তখনই ডিন এবং স্যাম পিছন থেকে এসে থিনম্যান আর টমকে ধরে নেয়। থিনম্যান তার ছুরি দিয়ে ডিনকে মারতে গেলে ডিন তার ছুরি দিয়েই থিনম্যানের পেটে ঢুকিয়ে থিনম্যানকে মেরে ফেলে।
এটা দেখে টম ভয় পেয়ে যায়, কারণ সে পালাতে না পারলে তার বাঁচার কোনো উপায় নেই। তাই টম স্যামের দিকে বন্দুক তাক করে। তখনই এড তার সামনে চলে আসলে হ্যারি টমকে গুলি করে মেরে ফেলে। সেদিন রাতে আরেকটা জিমে একজন মহিলাকে দেখা যায়, তার নাম ক্যারল। সে তার অতিরিক্ত ওজন নিয়ে ভীষণ ফ্রাস্ট্রেটেড হয়ে আছে, কারণ সামনে তার বিয়ে। তাই সে সারা রাত ধরে জিম করে যেন সে তার ওজন কমিয়ে ফেলতে পারে। ক্যারল একাই এই জিমে আছে। হঠাৎ সে একটা শব্দ শুনতে পায়, কিন্তু সে তার পিছনে কাউকে দেখে না। তখনই একজন তার মাথার পিছনে একটা ডাম্বেল দিয়ে সজোরে আঘাত করে। ক্যারল মাটিতে পড়ে যায়। সাথে সাথে তার ওই ভুটকুটার মতো অবস্থা হয়, মনে হয় যেন কেউ তার শরীর থেকে সব চর্বি চুষে খেয়ে ফেললো। নিমিষেই ক্যারলের শরীরটা চুপসে যায়। সকাল হতেই FBI থেকে স্যাম এবং ডিন এই জিমে আসে। তবে তারা এখন বুঝতে পারে যে খুনি বেছে বেছে স্বাস্থ্যবান মানুষদের হত্যা করছে। ক্যারলের পিঠেও একটা ক্ষত আছে, যেমনটা ওই ভুটকুটার পিঠেও ছিল। ডিন জিম ওনারের সাথে ক্যারলের বিষয়ে কথা বলে। তখন জিম ওনার ইমোশনাল হয়ে টিস্যু নিতে গেলে ডিন তার জামার ফাঁক থেকে তার পিঠেও একই রকম দাগ লক্ষ্য করে। ডিন তার কাছে তার পিঠের ক্ষতের বিষয়ে জানতে চাইলে সে জানায় যে কিছুদিন আগে সে একটা স্পা সেন্টার থেকে এক স্পেশাল স্পা নিয়েছে, কিন্তু এতে তার একটা ক্ষতের দাগ হয়ে গেছে। রাতে তারা দুই ভাই এটা নিয়েই আলোচনা করে। তারা অনলাইনে একটা স্পা সেন্টারের খোঁজ পায়, যারা রাতারাতি কোনো ডায়েট বা এক্সারসাইজ ছাড়া মানুষের ওজন কমিয়ে দিতে পারে। দিনের খটকা লাগে, কারণ ক্যারলের জিম ওনারও এখান থেকেই নিজের ওজন কমিয়েছে। আর ক্যারল কয়েকদিন যাবৎ এই স্পা সেন্টারে যাচ্ছিল। পরের দিন সকালে ডিন এবং স্যাম এই স্পা সেন্টারে আসে। এখানে তারা এখানকার মালিক লেরি এবং তার স্ত্রী মারিটজাকে দেখে। ডিন আর স্যাম নিজেদের পরিচয় গোপন করে এই স্পা সেন্টারে চাকরি করতে চায়, কিন্তু তাদের কাছে লেরি বা তার স্ত্রীকে সন্দেহভাজন মনে হয় না। স্পা সেন্টারে ডিন আর স্যামের চাকরি হয়ে যায়। তারা এখানে জয়েন করে। ডিনকে কিচেন ম্যানেজমেন্টের দায়িত্ব দেওয়া হয়। এদিকে FBI এর একজন অফিসার তাদের স্পা সেন্টারের সার্ভিস নিতে আসলে মালিকের স্ত্রী মারিটজা তাকে একটা স্পা রুমে আনে। অফিসার মহিলাটা ওজন কমাতে কাপিং থেরাপি করাবে, যেটার পরেই সবার শরীরে একই ক্ষতের চিহ্ন পাওয়া যায়। আর নিমিষেই সবার শরীর থেকে চর্বি কমে গেছে। এরপর মহিলা অফিসার শুয়ে পড়লে মারিটজা তার শরীরে কাপিং থেরাপি শুরু করে। কিছুক্ষণের মধ্যেই অফিসার ঘুমিয়ে পড়ে নাক ডাকতে শুরু করে। এবার মারিটজা তার মুখ হা করতেই তার মুখ থেকে এক অদ্ভুত পাইপ বেরিয়ে আসে, আর সে এক রাক্ষসীতে পরিণত হয়। মারিটজা অফিসারের শরীরের সব চর্বি জুসের মতো খেতে থাকে। ওদিকে ডিনকে স্পা সেন্টারের হেড শেফ কাজ বাদ দিয়ে ফোন ইউজ করার জন্য বকাঝকা করে। সে ডিনকে অনেকগুলো পুডিং দেয়, আর এগুলোকে কাস্টমারদের জন্য বাটিতে বাটিতে সার্ভ করতে বলে। স্পা নেওয়ার আগে কাস্টমারদের এই সুস্বাদু স্পেশাল পুডিং খেতে দেওয়া হয়। খাবার নিয়ে কাজ করতে করতে ডিনের পুডিং খেতে ইচ্ছে করে, তাই সে এক চামচ পুডিং খেয়ে নেয়। এটা তার খুব মজা লাগে, তাই সে এক বাটি পুডিং নিজের পকেটে রেখে দেয়, যেন এটা সে পরে খেতে পারে। এদিকে স্যাম সবাইকে এক্সারসাইজ করানোর সময় লক্ষ্য করে সবার পিঠে একই রকম ক্ষতের চিহ্ন আছে। ডিন একটা গোডাউনে বসে তার চুরি করা পুডিংটা খায়। হঠাৎ তার মাথাটা কেমন ঘুরতে শুরু করে। ডিন সবকিছুই ঝাপসা দেখছে। ডিন উঠে দাঁড়াতেই মাথা ঘুরে পড়ে যায়। স্যাম বাইরে আসতেই তার সাথে FBI এর মহিলা অফিসারের দেখা হয়ে যায়। সে স্যামকে জিজ্ঞাসা করে, তুমি FBI এজেন্ট? স্যাম তখন মহিলা অফিসারকে না চেনার ভান করে বলে ওনার মনে হয় কোনো ভুল হচ্ছে। এমন সময় স্যামের ফোনে ডিনের কল আসে। ডিন ভাঙা গলায় বলে, আমাকে সাহায্য করো। স্যাম বুঝতে পারে ডিন কোনো বিপদে আছে। সে ডিনকে বলে, তুমি এখন কোথায়? ডিন বলে সুইট পটেটো, মানে তার সামনে একটা মিষ্টি আলুর বস্তা দেখে সেটাই সে স্যামকে বলে, যেন স্যাম তাকে খুঁজে বের করতে পারে। ডিন আর কিছু বলার আগেই জ্ঞান হারিয়ে ফেলে। এরপর স্যাম ডিনকে খুঁজতে খুঁজতে বেসমেন্টের একটা গোডাউনে এসে ডিনকে খুঁজে পায়। ডিন তাকে সব ঘটনা খুলে বলে। এরপর স্যাম কিচেনে এসে একজন শেফকে ভয় দেখিয়ে জিজ্ঞাসাবাদ করলে সে স্যামকে বলে যে লেরি এবং মারিটজা পুডিংয়ে ঘুমের ওষুধ মিশিয়ে কাস্টমারদের খাওয়ায়।
স্যাম ডিনকে একটা এনার্জি ড্রিঙ্ক দিয়ে তাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে। তারা দুজন মহিলা অফিসারের কাছে যায়। স্যাম অফিসারকে জানায় যে ভোটকু লোকটার এবং ক্যারলের মার্ডার কেসের সাথে এই স্পা সেন্টার জড়িত। অফিসার তাদের দুই ভাইকে বলে যে সেও এখানে কাপিং থেরাপি নিয়েছে আর তারও পিঠে একটা ক্ষতের দাগ হয়েছে। দুই ভাই বুঝে যায় যে এই কাপিং থেরাপিতেই কোনো সমস্যা আছে। মহিলা অফিসার আরও বলে যে থেরাপির আগে তাকে একটা মজার পুডিং খেতে দেওয়া হয়েছিল, এজন্যই সবাই থেরাপি নেওয়ার সময় ঘুমিয়ে পড়ে। এদিকে এই স্পা সেন্টারের মালিক লেরি জেনে যায় যে স্যাম আর ডেন আপন দুই ভাই। তারা এখানে ছদ্মবেশে তদন্ত করতে এসেছে। লেরির স্ত্রী মারিৎজা এটা শুনে চিন্তায় পড়ে যায়। সে দ্রুত একটা ফ্রিজ খুলে বক্সে রাখা মানুষের চর্বিগুলো বের করে ফেলে দিতে থাকে যেন তারা ধরা পড়ে না যায়। এগুলো ফেলতে গেলে মারিৎজার কষ্ট হয়। সে চর্বিগুলো দেখে লোভে পড়ে আবারও মুখ হা করে খেতে থাকে। তখনই ডিন মারিৎজাকে হাতে নাতে ধরে ফেলে। সে মারিৎজাকে একটা চেয়ারের সাথে শক্ত করে বেঁধে রাখে। তখন মারিৎজা বলে, আপনারা আমাকে ভুল বুঝছেন, আমি খুনি নই, আমি পিস্টাকো। এটা ভ্যাম্পায়ারের মতো এক বিশেষ সৃষ্টি যারা চর্বি খেয়ে বেঁচে থাকে। আমিও একটা পিস্টাকো। আমি কোনো সাধারণ মানুষ নই, আমি মানুষের চর্বি খেয়েই বেঁচে থাকি, কিন্তু আমি কখনোই মানুষকে খুন করিনি। এজন্যই আমি আর আমার স্বামী এই স্পা সেন্টার খুলেছি, যেন আমরা মানুষকে তাদের ওজন কমাতে সাহায্য করতে পারি আর আমি আমার খাবার খেয়ে বেঁচে থাকতে পারি। আপনারা যে খুনিকে খুঁজছেন সে আমার ভাই আলোনজো। সে হেড শেফ হিসেবে এই স্পা সেন্টারে কাজ করে। এদিকে লেরি আলোনজোর কাছে যায়। সে আলোনজোকে বলে, তোমার এসব কাজের জন্য আমি আর তোমার বোন বিপদে পড়েছি। লেরি আলোনজোকে স্পা সেন্টার ছেড়ে দিতে বলে। আলোনজো লেরিকে মেরে ফেলে। স্যাম লেরির চিৎকার শুনে এখানে এসে লেরির লাশ পড়ে থাকতে দেখে। মারিৎজা বলে আলোনজো তার ক্ষুধা কন্ট্রোল করতে পারে না, তাই সে বেশি চর্বি খেয়ে নেয়, এতে মানুষ মারা যায়। এর আগেও সে দুজন কাস্টমারকে প্রায় মেরে ফেলেছিল। মারিৎজা অনেক কষ্টে তাদের বাঁচিয়েছে। এবার দুই ভাই মিলে আলোনজোকে ধরতে বেসমেন্টে যায় আর এখানকার একটা রুমে তারা শেফের লাশ খুঁজে পায়, যাকে জিজ্ঞাসাবাদ করে স্যাম ওষুধের কথাটা জেনেছিল। পাশেই রক্তমাখা কিছু পায়ের ছাপ আছে। স্যাম পায়ের ছাপ ফলো করে পাশের রুমে আসতেই আলোনজো স্যামের উপর একটা আলমারি ফেলে দেয় আর স্যামের উপর অ্যাটাক করে। স্যাম তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এরপর তাদের মধ্যে মারামারি হয়। এক পর্যায়ে আলোনজো স্যামের উপর উঠে পড়ে। সে নিজের বিশেষ জিহ্বার সাহায্যে স্যামের শরীর থেকে সব চর্বি খেয়ে তাকে মেরে ফেলতে যায়। এমন সময় ডিন এসে আলোনজোর জিহ্বা কেটে নেয়। এতে আলোনজো মারা যায়, কারণ পিস্টাকোদের জিহ্বার মধ্যেই তাদের প্রাণ থাকে। সবশেষে দুই ভাই এই অদ্ভুত দুটো কেস শেষ করতে পারে। আর আজকের গল্পটাও এখানেই শেষ হয়। ফিরে আসবো অন্য কোনো মুভির গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত মিস রিক্যাপের সাথেই থাকুন।